আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নিশ্চয়ই তোমরা ভালো নাই, তাই তো? কারণ যেহেতু রেজাল্টের একটা ধস, মানে কারোরই আশা অনুরূপ রেজাল্ট হয়নি এবং পরীক্ষাও আগায় নিয়ে আসছে সবকিছু। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে 20 ডিসেম্বর। তাহলে হিসাব করলে আজকের থেকে সময় আছে 59 দিন বা 60 দিন মতো সময় আছে। এখন এই 60 দিন আমরা কিভাবে পড়লে আমরা একটা ভালো আউটকাম পাবো? প্রথম কথা, রেজাল্টের কথা ভুলে যেতে হবে আমাদের। যে যাই রেজাল্ট করছি আমরা এটা ভুলে যাব। রেজাল্ট নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমরা কখনোই ভালো করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে আমি ফিজিক্স নিয়ে কথা বলবো, কারণ তুমি ধরেই রাখো অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তুমি সব থেকে বেশি ধরা ফিজিক্সেই খাবা। এটা একদম লিখিত লিখিত গ্যারান্টি। 4টা সাবজেক্টের মধ্যে আমি সব থেকে কম মার্ক পাবো হচ্ছে ফিজিক্সে। কিন্তু আমরা যদি একটু হিসাব করে পড়ি, মানে মানে অ্যানালাইসিস করে পড়ি, তাহলে আসলে ফিজিক্সে খারাপ করার কথা না। আমরা ফিজিক্সেও ভালো মার্ক করতে পারি। একেবারে যে কেউ ফিজিক্সে ভালো মার্ক পায় না তা না, অনেকেই আছে বায়োলজি কেমিস্ট্রি থেকে ফিজিক্সে বেশি মার্ক পাবে। এখন আমার ফিজিক্সের টার্গেট কত সেটা আগে আমাকে বুঝতে হবে। আমাদের 15টা এমসিকিউ, 15টা এমসিকিউ এর মধ্যে আমি কত পেতে চাই এটা আগে তুমি নিজের কাছে দেখো। আমার মতে আমার টার্গেট হওয়া উচিত আমি 10 থেকে 12টা ফিজিক্সের এমসিকিউ যদি কারেক্ট করে আসতে পারি এতেই শুকুর, আলহামদুলিল্লাহ। আমি যদি 12টা এমসিকিউ পারি, 15টা আমার দরকার নাই। কারণ 15টার মধ্যে মিনিমাম 2 থেকে 3টা এক্সট্রা কঠিন থাকবে, খুবই এক্সেসিভ কঠিন, এবং তার ক্যালকুলেশন থাকবে অনেক বড় বড়। এই ম্যাথগুলোর দিকে তাকালে সেইগুলো করতে গেলে আমাদের বিপদ। আমরা ওইখানে একেতে প্রথমত পারবো না, দ্বিতীয়ত টাইম চলে যাবে। ওই 2-3টার চিন্তা আমার করার দরকার নাই। এখন বাদ বাকি যে 10-12টা সেইটাও তো আমরা পারি না, আমরা সেটাও ভুল করে চলে আসি। এখন ফিজিক্সে ভালো মার্ক তুলতে না পারার কিছু কারণ আছে। কি কি কারণ? নাম্বার 1, যদি আমরা 2টা কারণ মেইনলি বলি, নাম্বার 1টা হচ্ছে আমরা যে সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকে না, এটা হচ্ছে আমাদের প্রথম কারণ। সূত্র মনে থাকে না। এখন সূত্র যখন মনে থাকে না তখন আমরা কি হয়, একটা প্রশ্ন পড়ার পরে ধরতে পারি না যে আসলে আমরা কোন কোন দিকে আগাবো, কোন টপিক আমরা বুঝতে পারি না। এটা একটা বিশাল সমস্যা। আমি প্রশ্ন পড়ে বুঝতেছি না, বাংলাটা কঠিন লাগতেছে, তারপরে কোন টপিক থেকে আসছে, সব কিছুর মূলে রয়েছে সূত্র। সূত্র যদি তোমার মনে না থাকে তাহলে তুমি ওই অঙ্ক করতে পারবা না। সহজ হিসাব। 2 নম্বর হচ্ছে ক্যালকুলেশন। আমাদের ক্যালকুলেশনে হচ্ছে নেক্সট সমস্যা, আমরা ক্যালকুলেশনে অনেক স্লো। এই 2টা সমস্যা যদি আমরা সলভ করতে পারি, ক্যালকুলেশন নিয়ে আজকে কথা বলবো না। ক্যালকুলেশন তুমি আস্তে আস্তে, যেহেতু এখনো 60 দিন সময় আছে, তুমি আস্তে আস্তে ফাস্ট হতেই পারো, ক্যালকুলেশন করতে পারবা। সূত্র মনে থাকে না বা টপিক মনে থাকে না, আমি প্রশ্ন ধরতে পারি না, বাকি 60 দিন আমি কিভাবে পড়বো সেইটার উপরে আজকে আমি আলোচনা করব। এখন দেখো আমাদের 14 চ্যাপ্টার আছে কয়টা? আমাদের চ্যাপ্টার আছে টোটাল 14টা। এখন এই 14টা চ্যাপ্টারের উপরে আমাদেরকে বাকি 60 দিন প্রত্যেক দিনই পড়তে হবে, প্রত্যেক দিন রিভাইজ দিতে হবে। এখন যদি তুমি বলবা হাই হাই ভাই 60 দিন সময়, আমি যদি প্রত্যেক দিনই ফিজিক্সে 14টা করে চ্যাপ্টার পড়ি তাহলে আমরা কিভাবে কি করব, তাই না? এখন আমরা পরীক্ষার সময় যখন দিন শেষে যখন ভর্তি পরীক্ষা দিতে যাই, আমরা কেন খারাপ করি? আমরা খারাপ করি কারণ আমাদের নির্দিষ্ট পরিমাণ পড়া হয়নি, নির্দিষ্ট পরিমাণ আমরা রিভাইজ দিতে পারিনি। এটার জন্য আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এখন 14টা চ্যাপ্টার দেখো, আমি তোমাদেরকে 3টা ধাপে ভাগ করছি। একটা হচ্ছে 30 মিনিটের শেষ, 4টা চ্যাপ্টারের নাম লিখছি, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। এখানে আছে হচ্ছে কয়টা? 7টা চ্যাপ্টার। শুধু সূত্র দেখলেই হবে 3টা চ্যাপ্টার। আমি তিনটা ভাগে ভাগ করে দিছি। 30 মিনিটের শেষ এই কথাটা কেন বললাম? দেখো এইখানে 4টা চ্যাপ্টার, তোমার মাথায় আছে যে তোমার 14টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তুমি যদি প্রথমেই মনে করো যে না আমার 10টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আমাকে কিন্তু অনেক রিল্যাক্স ফিল হবে। আমি কিন্তু আমার ব্রেনে অনেক ওয়েট কম পড়বে। কোন 4টা চ্যাপ্টারকে আমি বাদ দিচ্ছি? বাদ নেবো না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। যেহেতু আমাদের এমসিকিউ 15টা আর রিটেন 4টা, মোট 19টা প্রশ্ন। 19টা প্রশ্ন, চ্যাপ্টার হচ্ছে 14টা। তার মানে আশা করাই যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের একটা করে প্রশ্ন থাকবেই থাকবে। কোনো কোনো চ্যাপ্টার থেকে 2টা, কোনো কোনো চ্যাপ্টার থেকে 3টাও থাকতে পারে, কোনো কোনো চ্যাপ্টার থেকে ব্ল্যাঙ্ক যাবে, যেমন গতবার। এইবার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার থেকে প্রশ্ন আসেনি। এখন দেখো যে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক সৃজনশীলের জন্য কি ছিল? যে হ্রদের গভীরতা আর হচ্ছে শিশিরাঙ্ক। হ্রদের গভীরতা শিশিরাঙ্ক দুইটাই হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাকা ভার্সিটির ইতিহাসে কখনো আসেনি, আসবেও না। এত বড় বড় ম্যাথ আমার এমসিকিউতে দেবে না। এখন বাকি যে অংশগুলো আছে, অংশগুলো হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে সব পড়ছো। P1V1/T1 সমান সমান P2V2/T2। এখানকার যে ম্যাথ আছে এক্সট্রা, এখানকার কি ম্যাথ আছে? C সমান সমান √3RT/m, 3RT/m। তারপর হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা দিয়ে এখান থেকেও প্রশ্ন আসছে। তাহলে দেখো
এইগুলো আমাদের এই চ্যাপ্টার খুলে পড়া মানেই হচ্ছে আমাদের টাইম লস। আমাকে বুঝতে হবে আমি কোন অধ্যায়ে বেশি টাইম দেবো, কোন অধ্যায়ে টাইম দেবো না। তাহলে আদর্শ গ্যাস মুখে মুখে শেষ। গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম থেকে আমাদের কি কি পড়া লাগবে দেখো, এটাও আমরা মুখে মুখে শেষ করে ফেলবো। যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি পড়বা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এফ বাই এ পীড়ন বাই বিকৃতি, তাই না? তারপরে পয়সনের অনুপাত, ডি বাই ডি এল বাই এল, কাঠিন্যের গুণাঙ্ক ইটা ইকুয়াল টু এফ বাই এ থেটা। দেখো তো এর বাদে আর কোনো ম্যাথ আছে কিনা, এর বাদে আর কোনো ম্যাথ গাঠনিক ধর্মে আছে কিনা, না এর বাদে আর কোনো গাঠনিক ধর্ম নাই। তাহলে এখন যদি আমি প্রত্যেকদিন গাঠনিক ধর্ম নিয়ে চিন্তা করি, গাঠনিক ধর্মের 100 ম্যাথ করে ফেলছি, লাভ নাই তো। আমাদের এইবার লাস্টবার 24 সালে কি প্রশ্ন আসছে গাঠনিক ধর্ম থেকে? লাস্টবার প্রশ্ন আসছে হচ্ছে আমাদের যে এই যে লাস্টের সূত্রটা ইটা সমান সমান এফ বাই এ থেটার থেকে প্রশ্ন আসছে, ভালো কথা। তার আগের বার কি আসছে? তার আগের বার আসছে আমাদের হচ্ছে কোনটির মাত্রা নাই, কোনটির মাত্রা নাই, বিকৃতির কোনো মাত্রা নাই। তার আগের বার কি আসছে? যে ইয়ং এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো বা হাফ করা হলো, ইয়ং এর গুণাঙ্ক কি হবে? ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হবে না। লাস্ট 3 বছরের প্রশ্ন বললাম। তাহলে যেখান থেকে আমাদের মাত্র তিনটা টপিক সেখান থেকে প্রশ্ন হচ্ছে, কন্টিনিউয়াসলি প্রশ্ন হচ্ছে, কিন্তু টপিক মাত্র 3টা, সেই অধ্যায়টা নিয়ে আমার বেশি চিন্তা করার কোনো দরকার নাই। ভৌত আলোক বিজ্ঞান, দেখো ভৌত আলোক বিজ্ঞান তোমরা অনেকেই ভাবতেছো ভৌত আলোক বিজ্ঞানকে এখানে রাখলাম কেন, কারণ আছে। দেখো ভৌত আলোক বিজ্ঞানে আমাদের ধরো এন তম ডোরার দূরত্ব, এন ল্যামডা ডি বাই এ, একটাই সূত্র এন ল্যামডা ডি বাই এ। এনটা বাদ দিলে এটা কি এনতম, এটা হচ্ছে এনতম ডোরার দূরত্ব, উজ্জ্বল ডোরার দূরত্ব। এনটা বাদ দাও, এনটা বাদ দিলে আমাদের আরেকটা সূত্র হবে ল্যামডা ডি বাই এ। এটা কি পরপর দুটি উজ্জ্বল ডোরা বা পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা হচ্ছে আমাদের ডোরা ব্যবধান। 3 নম্বরে এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, ল্যামডা ডি বাই 2 এ, তাহলে আমাদের ডোরার প্রস্থ। এখন দেখো কত চমৎকার একটা চ্যাপ্টার, যেখান থেকে আমাদের মাস্ট প্রশ্ন আসবে। তার জন্য আমরা মাত্র 3টা সূত্র পড়তে হবে, এন ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই এ, ল্যামডা ডি বাই 2a। তার মানে আমি মুখে মুখে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাও শেষ করে ফেলতে পারতেছি। লাস্টে আসলো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, তুমি এখান থেকে পড়বাই না, একদম না। কেন পড়বো না? কারণ এইখান থেকে তোমরা আইসিটিতে বহুত কিছু পড়ছো, আইসিটির থেকে প্রশ্ন আসবে যে হয় হচ্ছে সংখ্যার যে পদ্ধতিগুলো আছে, সংখ্যার পদ্ধতি অথবা লজিক গেট, সেগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। তাহলে দেখো 14টা চ্যাপ্টারের মধ্যে 4টা চ্যাপ্টার আমার বাদ হয়ে যাচ্ছে, মুখে মুখে আমি প্রিপারেশন নিচ্ছি। খবরদার এই 4টা চ্যাপ্টারের ডিটেলস তোমরা কেউ পড়তে যাবা না, 100-200 অঙ্ক কেউ সলভ করতে যাবা না। তাহলে আমার সিলেবাস চলে আসলো কোথায়? 14টা চ্যাপ্টার থেকে অটোমেটিক্যালি নেমে আসলো 10টা চ্যাপ্টার। কয়টায়? 10টা চ্যাপ্টারে। এবার দেখো আরেকটা মজা, এইখানে লাস্টের ফেসে আমার সূত্র দেখলেই হবে। এইখানে একটা টপিক রাখছি, এইখানে আমরা তিনটা চ্যাপ্টার, কোনটা? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, মহাকর্ষ, অভিকর্ষ। এই 3টার থেকে তোমার দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এইখানে আমাদের প্রথমত যে আপেক্ষিকতা সূত্রগুলো আছে, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, টি সমান সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপরে যে গতিশক্তি কি আছে? এম মাইনাস এম নট সি স্কোয়ার, বিভব শক্তি এম নট সি স্কোয়ার, মোট শক্তি এম সি স্কোয়ার। লাস্টে যে আমাদের ফটোতড়িৎ ক্রিয়া ই সমান সমান ডাব্লিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন এইটার টাইটেল কি দিছি? সূত্র দেখলেই হবে। তুমি সূত্রগুলো ফার্স্ট মুখস্থ রাখো। এইখান থেকে হচ্ছে 5 স্টার একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নের প্যাটার্ন কি? গতিশক্তি মোট শক্তির এত গুণ হলে বেগ কত, বিভব শক্তি মোট শক্তির এত গুণ হলে বেগ কত। এইখান থেকে দেখো এই সূত্রগুলো আশা করি সবারই মুখস্থ। এখানে ক্যালকুলেশনের একটা সমস্যা হতে পারে, রুটের মধ্যে প্র্যাকটিস করলেই পারবা, কারণ বেগের মানগুলো মানে ফিক্সড, এমন কোনো বেগ তোমাকে দেবে না যেটা তুমি কাটাকাটি করতে পারবা না। এইখানে যে সমস্যাটা হয় যে এল নাকি এল নট, টি নাকি টি নট। তা আমরা আমাদের যে কোর্স, আমার যে ক্লাসটা আমি যে ক্লাসটা নিয়েছিলাম তোমরা হালকা স্ট্রাইক, সেই কোর্সে কিন্তু আমি স্পষ্টভাবে খুব ভালোভাবে দারুণ কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বোঝাই দিছি যে কখন কোনটা হবে। তাহলে দেখো এই অংশ থেকে আমাদের প্রশ্ন স্যাররা বেশি একটা ঘুরায় পেঁচায় দেয় না। এই সূত্রগুলো পড়লে বারবার করে সূত্রগুলো মনে রাখাটাই মানে ফ্যাক্ট, যে বিশেষ করে গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি। এখান থেকে পরমাণুর মডেলে পরমাণুর ক্ষয়, যে টি হাফ দিয়ে মুখে মুখে যে অঙ্কগুলো করা যায়, আমাদের 3টা সেট, এখান থেকে 3 সেটের প্রশ্ন। একটা হচ্ছে ক্ষয় ধ্রুবক,
যেটা আমাদের কোনো ক্যালকুলেটর কি কাগজ কলমই লাগবে না, অর্ধায়ু দিয়ে আমরা প্রশ্ন বের করতে পারি। টি হাফ পাস মানে কি 5 দিন পরে হাফ হবে, 10 দিন পরে 1/4 হবে, 15 দিন পরে 1/8 হবে, এরকম। সাথে 2 নম্বরে হচ্ছে এখানে আমাদের যে কক্ষপথের যে ব্যাপারগুলো আছে, লাস্ট কয়েক বছর কক্ষপথ থেকে ম্যাথ আসতেছে শক্তি ব্যাসার্ধ দিয়ে। শক্তি ইএন -13.6 ইলেকট্রন ভোল্ট বাই এন স্কোয়ার, ব্যাসার্ধ যে 0.53 আমস্ট্রং ইন্টু এন স্কোয়ার। এখান থেকে যদি এখান থেকেও প্রশ্ন না আসে তাহলে বিক্রিয়া। বিক্রিয়া মানে আহামরি কঠিন কিছু না, কেমিস্ট্রির মতন বড় বড় বিক্রিয়া না। এখানে তোমাকে 4টা সংকেত মনে রাখতে হবে, আলফা, প্রোটন, নিউটন, বিটা, ব্যাস। তাহলে আমাদের পরমাণুর মডেল চ্যাপ্টারও শেষ। এখান থেকেও বেশি একটা হার্ড লেভেলের প্রশ্ন আসে না। মহাকর্ষ অভিকর্ষ টোটালটাই সূত্রের উপর দিয়ে চলবে, কারণ এখানে বড় বড় ম্যাথ, এখানে কখনোই আমাদের বড় ম্যাথ করা লাগবে না। আমাদের এখান থেকে প্রশ্ন হয় কনসেপচুয়াল প্রশ্ন হবে, দ্বিগুণ তিনগুণ, মঙ্গলের ভর পৃথিবীর ভরের এত গুণ, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, মুক্তিবেগ। কিছু কিছু ব্যাপার আছে যে একবার প্রশ্ন করা হয়েছে কি যে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ করা হলো, তার কেন্দ্রে যে তার বেগ কত। এইরকম প্রশ্ন সূত্র যেখান থেকে আমাদের বড় অঙ্ক করার দরকার নাই। তাহলে এই 3টা চ্যাপ্টারের উপরে আমাদের ফোকাস থাকবে, খালি সূত্র পড়বো, যেন কোনো সূত্র বাদ না যায়, কোনো সূত্র আমাদের মানে মনে না থাকে, এমন যেন না হয় সূত্র মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো 4টা আর 3টা চ্যাপ্টার কয়টা হয়ে গেল, 7টা হয়ে গেল। এইবার আসো মাঝখানে যে খুব বাজে বাজে যে চ্যাপ্টারগুলো আছে, ছাত্রদের যত প্রতিভা আছে সেই প্রতিভাগুলো সব তোমার এই কয়টা চ্যাপ্টারের উপরে দেখাবে। এখান থেকে প্রশ্নের সংখ্যা বেশি হবে এবং এখান থেকে আমাদের প্রতিভাগুলো দেখাবে বেশি। এখন আমরা কি করব, এই 7টা চ্যাপ্টার সূত্র প্লাস থিওরি প্লাস ভিতরে যা যা আছে সব কিছু আমরা পড়ে ফেলবো। তাপগতিবিদ্যা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কিন্তু তুমি দেখো এই অধ্যায়গুলোর মধ্যেও যখন আমি প্রশ্ন আরো ডিটেলসে অ্যানালাইসিস করতে যাব, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে টপিকটা ওইখান থেকেই বারবার প্রশ্ন আসতেছে। আমাদের এখানে তাপমাত্রা বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এখান থেকে কিন্তু বেশি একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে না, ইভেন রেফ্রিজারেটর থেকেও আসে না। আমাদের তারা বর্বর যে গতবার কি প্রশ্ন করছে যে ত্যাগকৃত তাপই হচ্ছে কৃত কাজের সমান, তারপর আছে মানে পি সমষ্ণ প্রক্রিয়া P1V1 = P2V2 একটা ম্যাথ, আর একটা হচ্ছে সিস্টেম ভিন্ন ভিন্ন পথে যায়, তার মানে অভ্যন্তরীণ শক্তি সমান Q1 Q1, যে গতবার যেটা আসছে যে Q1 = U + W1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি U = Q1 - W1, আবার Q2 = U + W2, এখান থেকেও লিখতে পারি U = Q2 - W2, তার মানে এই দুইটা পরস্পর সমান। এই যে ছোট ছোট বিষয়গুলো এখান থেকে আসবে। স্থিরতড়িৎ সব থেকে বড় একটা চ্যাপ্টার, ঝামেলা একটা চ্যাপ্টার, বহুত কিছু তোমার এখান থেকে পড়তে হবে। আকর্ষণ বল পড়তে হবে, প্রাবল্য পড়তে হবে, বিভব পড়তে হবে, দ্বিমেরু পড়তে হবে, তড়িৎ দ্বিমেরু, ধারক পড়তে হবে, তারপর হচ্ছে ফ্লাক্স পড়তে হবে, তারপর হচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে সবকিছু পড়লে তারপরে তুমি এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন পাবা। চলতড়িৎ সার্কিট, চলতড়িৎ থেকে 1 নম্বর চয়েস হচ্ছে ছাত্রদের সার্কিট আসবে ঢাকা ইউনিভার্সিটিতে। 2 নম্বর হচ্ছে জুলের যে সূত্রগুলো আছে যে H = PT = I²RT = V²/RT, এই ব্যাপারগুলো আছে। V²RT, RT হচ্ছে উপরে। তারপরে বৈদ্যুতিক খরচের ব্যাপার আছে, হুইটস্টোন ব্রিজ আছে, মিটার ব্রিজ আছে, পোটেনশিওমিটার আছে, বিশাল বিশাল চ্যাপ্টার। নিউটনের বলবিদ্যা, সেই একটা চ্যাপ্টার। এখান থেকে তোমাদেরকে ঝামেলা করতে পারে হচ্ছে ঘর্ষণের যে প্যাটার্নটা আছে, ঘর্ষণের ম্যাথ, এখান থেকে কিন্তু ঝামেলা করতে পারে। তাছাড়া এই অধ্যায়ে কি কি আছে, এফ আছে, বল আছে, তারপর হচ্ছে বলের ঘাত আছে, তারপর হচ্ছে ভ্রামক আছে, জড়তার ভ্রামক আছে, তারপরে টর্ক, জড়তার ভ্রামক, তারপরে ভরবেগের নিত্যতার সূত্র, তারপরে কৌণিক যে সূত্রগুলো আছে, অনেক কিছু আছে। পর্যায়বৃত্ত গতিটা এইটাকেও তোমরা ইচ্ছা করলে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারো, পর্যায়বৃত্ত গতি। কারণ পর্যায়বৃত্ত গতিরও প্রশ্ন প্যাটার্ন ফিক্সড। কিভাবে ফিক্সড? এখানে প্রথমত সরল দোলক, 1 নম্বর হচ্ছে সরল দোলক, T = 2π√L/g। লাস্ট কয়েক বছর 2021-এ আসছে, তারপর আর আসেনি। লাস্ট কয়েক বছর টানা প্রশ্ন আসতেছে কোথা থেকে? এখানেও একটা গতিশক্তি আছে, যে ½ K² - x²। বিভব শক্তি আছে, বিভব শক্তি ½ K x²। মোট শক্তি আছে হচ্ছে আমাদের ½ K² তার মানে এখানেও প্যাটার্নটা কেমন, যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, বিভব শক্তি গতিশক্তির এত গুণ, গতিশক্তি বিভব মোট শক্তির এত গুণ, বেগ সর্বোচ্চ বেগের এত গুণ, ত্বরণ সর্বোচ্চ ত্বরণের এত গুণ, সরণ কত, ফিক্স প্রশ্ন। আর হচ্ছে স্প্রিং,
লাস্টে স্প্রিং এর কম্পাঙ্ক আর পর্যায়কাল। ভেক্টর লাস্ট 3 বছর তোমরা খেয়াল করছো কিনা, লাস্ট 3 ইয়ার্স ভেক্টর থেকে 2টা করে প্রশ্ন আসতেছে। লাস্ট 3 ইয়ার্স ভেক্টর থেকে 2টা করে প্রশ্ন আসতেছে, খুবই সহজ সহজ প্রশ্ন। হ্যাঁ, সহজ প্রশ্ন কিন্তু বড়। রিটেন যেটা দিছে আমাদের সংরক্ষণশীল বল, তার মানে আমাদের সেখানে কি বের করতে হয়েছে, কার্ল বের করতে হয়েছে। সেই কার্ল করতে যে 5 মিনিট সময় লাগবে। এখন তোমাকে বুঝতে হবে, তোমাকে একটা সহজ প্রশ্ন দিয়ে তোমাকে টোপ ফেলছে, ফাঁদ পেতে রাখছে, তো সহজ প্রশ্ন দেখে আমরা ঝাঁপাই পড়বো, করতে যে আমার 5-7 মিনিট নাই। এই অঙ্কগুলো করতে হবে সবার লাস্টে যে। তার মানে ভেক্টর কাজ শক্তি ক্ষমতা এখান থেকেও সারা ইচ্ছা করলে প্যাচ গোস আলা প্রশ্ন দিতে পারে। তাহলে এই যে 7টা চ্যাপ্টার থেকে কি কি পড়বা, সব পড়বা তোমরা। সূত্রগুলো তো আমি বললাম, টপিকের নাম বলে দিলাম, এবং সেই টপিকগুলো তো পড়বাই, সাথে ভিতরে থিওরি, খুঁটি নাটি, কোশ্চেন ব্যাংক, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ সব কোশ্চেন ব্যাংক পড়ে ফেলবা। তাহলে এইভাবে যদি আমরা ফিজিক্সটাকে সাজাই তাহলে আমাদের টাইমটাও কম লাগবে, ইনশাল্লাহ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 12+ মার্ক আনতে পারবো। আর তুমি যদি কোনো প্ল্যান ছাড়া, আমার প্ল্যান ছাড়া আমি আজকে ভেক্টর পড়লাম, নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছি, তাহলে কিন্তু তোমার কোনো লাভ নাই। সব কথার শেষ কথা, প্রচুর পরিমাণে রিভাইজ দিতে হবে, প্রচুর পরিমাণে। তোমাদেরকে সূত্রের নোট খাতা বানাতে বলছি প্রথম থেকে, এখনো যদি না বানাও আজকেই বানায় ফেলো। আজকেই তোমরা সবকটা চ্যাপ্টারের সূত্রগুলো এক জায়গায় লেখো, সবকটা চ্যাপ্টারের সূত্রগুলো এক জায়গায় লেখো। সূত্র না পারলে তুমি কোনোভাবেই কিন্তু ফিজিক্সে মার্কস পাবা না, সহজ কথা একদম। তাহলে তুমি সবকটা অধ্যায়ের সূত্রগুলো একটা খাতায় লেখো, লেখার পরে তুমি বাকি 60 দিন চেষ্টা করো ভোরবেলায় ঘুমের থেকে উঠে ওই খাতাটা একবার দেখা। তাহলে তোমার ওইখানে সময় লাগবে 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ। তুমি যদি 60টা দিন টানা যদি তুমি প্রত্যেকটা সূত্র দেখো প্রত্যেকটা সূত্র দেখো, তাহলে তুমি 61তম দিনে যখন পরীক্ষা দিতে বসবা, ইনশাল্লাহ তোমার 80 থেকে 90% সূত্র, তাও 100% মনে থাকবে না, সূত্র মেনে নিতে হবে, কি করার। এখন তারপরও তোমার মনে থাকবে। কিন্তু তুমি যদি এক অধ্যায় করে পড়ো, আজকে এক অধ্যায়, সেই অধ্যায় খুব ভালো করে পড়তেছি, আর আরেকটা আবার কালকে বায়োলজি পড়তেছি, ম্যাথ পড়তেছি, ওই ফিজিক্সের ওই চ্যাপ্টারটা আমি আর পড়তেছি না, এইরকম করে পড়লে কিন্তু তুমি পরীক্ষায় বসবা, সবকিছু তোমার ভাষা মনে হবে। তুমি অলরেডি যেখানে কোচিং করতেছো, মডেল টেস্ট বা উইকলি টেস্ট, যে এক্সামই দিতে যাও, তোমার কিন্তু একটা জিনিস ফিল হয় যে আমি এই অঙ্কটা পড়ছিলাম, দেখে মনে হচ্ছে যে পারবো, কিন্তু করতে গেলে আনসার মিলতেছে না। কারণ কি, তুমি পর্যাপ্ত পরিমাণে দেখতেছো না, রিভাইজ দিচ্ছ না। সুতরাং তোমার এইভাবে অধ্যায়গুলো তোমাকে আমি প্রায়োরিটি হিসেবে লিস্ট তৈরি করে দিলাম। এখন তোমার কাজ সূত্র তৈরি করা এবং সেই অনুযায়ী তোমাকে পড়া। ইনশাল্লাহ আমরা ফিজিক্সে ভালো করবই করব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।